এই যে ক্লান্তিহীনভাবে ছুটে যাওয়া, আমি মনে করি যে আজকের যে আয়োজন এটা আসলে এই ক্লান্তি যেন কখনো না আসে সেটার জন্য একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবে। আমি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। জীবনে 31 বছর পার করেছি এসব রক্ষায় আন্দোলন করে। তারপর যখন আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম, তখন সবাই ধরে নিল নদীটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। নদী আসলে আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত না। নদী হচ্ছে মিনিস্ট্রি অফ শিপিং এর অধীনে যে নদী রক্ষা কমিশন, তারা প্রাইমারিলি দেখে। কিন্তু আমি যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং নিজে একজন পরিবেশ কর্মী, একজন নদী কর্মী, এবং এটাই হচ্ছে আমার আলটিমেট পরিচয়, এখনকার পরিচয়টা সাময়িক। সেজন্য পানি আইনের মাধ্যমে নদী নিয়ে কী কী করা যায় সেটা চিন্তা করে আমি কাজ শুরু করে দিয়েছি। এবং এটা শুরু করেছি আসলে আপনাদের অনেকের পরামর্শে, আপনাদের অনেকের সহায়তায় কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র যে নদী নিয়ে কাজ করছি তা না, হাওর নিয়ে কাজ করছি। কারণ পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত আছে 2টি হাওর। খাল নিয়ে কাজ শুরু করেছি, বিল নিয়েও কাজ শুরু করেছি। এগুলো আপনাদেরকে একটু বলা দরকার এই জন্য যে আমাদের আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা হচ্ছে, এখন আমরা নিশ্চিত করে জানি 1.5 বছর। কাজ যখন শুরু করেছিলাম তখন নিশ্চিত করে তো জানতাম না। ফলে কাজের পরিধি কতটুকুন হবে, কতটুকুন করা যাবে, শুরু করা যাবে কর্মকাণ্ড, এটাও জানতাম না। এখন যেহেতু জেনেছি, এখন প্রায়োরিটি দিয়ে কাজগুলো গুছিয়ে আনবার চেষ্টা করছি। আমি নদী নিয়ে একটু কথা বলি। দেখেন, আমাদের দেশে নদী কত ছিল এই সংখ্যাটা আমরা জানতাম না। এখন আমরা যে তালিকাটা পেয়েছি, এই তালিকাটা সকল সরকারি সংস্থাকে আসলে ওন করতে হবে, কারণ এটা তাদের সকলের অংশগ্রহণই হয়েছে। এর মধ্যে যদি কোনো নদী বাদ পড়ে যেয়ে থাকে, এইটা যেন আমরা ইনক্লুড করতে পারি। শত শত তো আর বাদ পড়েনি, হয়তো একটা বাদ পড়তে পারে, 2টা বাদ পড়তে পারে। আর এই যে তালিকাটা হয়েছে, এই তালিকাটা করার জন্য প্রত্যেকটা বিভাগীয় কমিশনের নেতৃত্বে যে কমিটি হয়েছে, সেই কমিটিতে স্থানীয় নদীকর্মী অন্তর্ভুক্ত ছিলেন। ফলে এটা শুধুমাত্র সরকারের করা তালিকা নয়। এখন কোনো ক্ষেত্রে দেখা যায় স্থানীয় নদীকর্মী একটা জলধারাকে নদী বলতে চান, কিন্তু সরকারের পক্ষে কোনো রকম রেকর্ড ছাড়া তো এটা বলা সম্ভব না। সরকারের কোনো না কোনো রেকর্ড লাগে। ফলে নদীর তালিকাটা আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই সকলের সহযোগিতায় করতে পেরেছি। এরপরে একটা সমালোচনা আসলো যে সুন্দরবনের নদীগুলো এই তালিকায় উঠেনি, পাহাড়ি নদীগুলো এই তালিকায় উঠেনি, বা পুরোভাবে উঠেনি। খুঁজতে গিয়ে দেখা গেল যে যার কাছে নদীর তালিকা চাই তিনি তালিকা দেন, কিন্তু এই নদীগুলো আসলে সরকারের কোনো তালিকায় নদী হিসাবে নেই। ফলে আমরা তো এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো না। এই জন্য বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, রিভার রিসার্চ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে, এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। সেই ইনস্টিটিউটে গবেষণা করবে। তার বাজেট কত জানেন? তার গবেষণার বাজেট হচ্ছে 83 লক্ষ টাকা। তো সে কি গবেষণা করবে? এই বাজেটে তাকে গবেষণার জন্য টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে একটা সুনির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে সুন্দরবনে নদীগুলোর সংখ্যা দাবি করা হচ্ছে, এটা সে সার্ভে করবে। একই সাথে পাহাড়ি নদীগুলোর সে সার্ভে করবে। এটাতে আপনি আছেন নাকি? মঞ্জুর কিবরিয়া সাহেব এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ওনাকে। এখন আরেকটা কাজ সে করবে। প্রায় সময়ই হয়তো রিভার রিসার্চ, যে আরডিআরসি আছে রিভার ডেভেলপমেন্টের, এজাজ যেটাতে কাজ করতো, আরডিআরসি বা হয়তো মনির, কোনো সময় হয়তো বেলা, বলে যে দেশের সংকটাপন্ন নদীর সংখ্যা 250, 273, 133। এখন এই রিভার রিসার্চ ইনস্টিটিউট আরেকটা কাজ পেয়েছে। তারা এবার গবেষণা করে বের করবে সরকারি পর্যায় থেকে যে কোন কোন নদী আসলে সংকটাপন্ন, কেন সংকটাপন্ন, এই সংকট থেকে উত্তরণের উপায়। আরেকটা গবেষণার কাজ তাকে দেয়া হয়েছে
সেটা হচ্ছে দেশের যত আন্তঃসীমান্ত নদী আছে যেগুলো জয়েন্ট রিভার কমিশনের অন্তর্ভুক্ত সেগুলোর সংখ্যা 57, কিন্তু এর বাইরেও তো আন্তঃসীমান্ত নদী আছে, সেগুলোর তালিকা করবে। আরেকটা কাজ করবে, বালু এবং পাথর উত্তোলন নদীর প্রতিবেশ ব্যবস্থার উপর কীরকম প্রভাব ফেলে এইটা সে যাচাই করবে। ফলে নদী গবেষণা ইনস্টিটিউটকে এই 4টা কাজ দিয়ে, 4টা গবেষণার কাজ দিয়ে এবার তাকে বাজেট দেওয়া হয়েছে, যেগুলো নদী গবেষণা ইনস্টিটিউটকে আপনারা হয়তো নামও শোনেননি। এবার কিন্তু নদী গবেষণা ইনস্টিটিউটকে ইন্টার্নশিপ করবার কথা বলা হয়েছে, সেই ইন্টার্নশিপ ওপেন করে দেয়। বিভিন্ন জায়গা থেকে যারা নদী নিয়ে গবেষণা করতে চায় তারা ওখানে বসে গবেষণা করুন। সেখানে প্রত্যেকটা কাজে আমলাতন্ত্রকে জয় করে আসতে হয়। আমলাতন্ত্র বলতে আমি নেতিবাচক অর্থে বলছি না, সরকারের একটা প্রসেস আছে, প্রসেসটা এক্সস্ট করে আসতে হয়, সেই কাজগুলো তারা করবে। একটু হাওরের কথা বলি। পানি আইনে সুরক্ষা আদেশ জারি করার বিষয় আছে। কোনো জলাশয়কে রক্ষা করতে সরকার সুরক্ষা আদেশ দিতে পারে। পানি আইন কত সালে হয়েছে? 2000 বলেন। আজ পর্যন্ত একটা সুরক্ষা আদেশ জারি করা হয়নি। এই আমাদের সময় এসে আমরা প্রথম টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওর নিয়ে সুরক্ষা আদেশ চূড়ান্ত করেছি। ওখানে পর্যটন করে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তর আছে, সকলের মতামত নিয়ে ওইখানে যে সমস্ত হাউস বোটগুলো চলে তাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিষয় নেই। এখন হয় আমাকে হাউস বোট বন্ধ করে দিতে হবে, নতুবা ওটার বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। আমি কি বর্জ্য ব্যবস্থাপনা 1 বছরে করে ফেলতে পারবো? কাজে সুরক্ষা আদেশে কি কি কাজ করতে হবে, কোন কাজটা কোন সংস্থা করবে এইটা বলা আছে, এবং বলা হয়েছে এই সুরক্ষা আদেশ জারির কত মাসের মধ্যে তারা তাদের কর্মপরিকল্পনা দেবে। হাওরে যদি আপনি প্রচুর কেমিক্যাল দিয়ে চাষাবাদ করেন তাহলে আর হাওরের মাছ নাই এই কথাটা বলতে পারবেন না, যে কোনো একটা আপনাকে করতে হবে। আপনি কৃষিও করবেন কীটনাশক দিয়ে, আবার আপনি বলবেন মাছ নাই, দুইটা কিন্তু হবে না। যদি হাওরে মাছ চান তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। এবার হাওরের সীমানা চিহ্নিত করতে হবে। আমরা কিন্তু খাল নিয়েও কাজ শুরু করেছি। আমার সহকর্মী মোবাশ্বের আমাকে হয়তো বলতে পারবে, প্রত্যেক ডিসিকে আমরা চিঠি দিয়েছি যে তার জেলাতে কোন কোন খাল আছে সেটার একটা তালিকা দিতে। 21টা ছাড়া, মোবাশ্বের আমি ঠিক বলছি? 21টা ছাড়া বাকি জেলাগুলো থেকে কিন্তু আমরা তালিকা পেয়েছি। এখন খাল হয়তো রেকর্ডে আছে, বাস্তবে নাই। আপনি যদি নোয়াখালী এবং বরিশালে বন্যা, নদী ভাঙন এগুলোর প্রকোপ কমাতে চান তাহলে আপনাকে ওইখানকার খালগুলো পুনরুদ্ধার করা ছাড়া আর কোনো গতি নেই। খালের মাঝখানে তো ডায়াবেটিক হাসপাতাল দাঁড়িয়ে আছে। এখন এই ডায়াবেটিক হাসপাতালের আমি কি করব? এটার তো একটা সিদ্ধান্ত নিতে হবে। পুরাতন খোয়াইয়ের মধ্যে যদি ডায়াবেটিক হাসপাতাল বানিয়ে রাখেন তাহলে সেই হাসপাতালের এখন কি করব আমাকে বলেন। ফলে আমরা এই খালগুলোর একটা তালিকা করছি। দুঃখিত, আমি 29টা ডিস্ট্রিক্ট থেকে খালের তালিকা আমরা পেয়েছি, বাকিগুলো থেকে পাইনি। এবার আসেন বিলে। আমরা অন্তর্বর্তী সরকার আছি হচ্ছে 1.5 বছরের জন্য। 5 বছরের সরকারের মতন ধরে তো আমাদেরকে ওই ক্রাইটেরিয়া সেট করে আমাদের কাজের চাপ দিলে তো হবে না। বহু পরিবেশ সমস্যা থাকবে যেগুলো আমাদের সময়ে হয়তো আমরা কাজই শুরু করতে পারবো না, কিন্তু অনেকগুলো আছে যেগুলো আমরা 1.5 বছরটাকে সময় ধরে প্রায়োরিটি ধরে কাজটা শুরু করে দিয়ে যেতে চাই। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় গাছ মানে যে কোনো কাজে শুরু করে 1.5 বছরে তো শেষ করা সম্ভব না। আপনি ধরেন আমি একটা বন পুনরুদ্ধারের কাজ করছি, প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, আমি কেবলমাত্র গাছগুলো লাগিয়ে দিয়ে যেতে পারবো। ওই গাছগুলো বড় হয়ে জনগণের সুফল পেতে পেতে তো শালবনের কথাই ধরেন 10 বছর আগে তো জনগণ সুফল পাবে না। এই বাস্তবতাটা তো বুঝতে হবে। বিলে আসি। এখন শিক্ষা প্রতিষ্ঠান হবে বিলে, শিক্ষা প্রতিষ্ঠান হবে হাওরে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন তারা কেমন করে এই দাবি তুলতে পারেন, তারা কেমন করে এই দাবি নিয়ে আন্দোলন করতে পারেন, তারা কেমন করে এই প্রস্তাব পাঠাতে পারেন, সরকার অনুমতি দিল কি দিল না সেটা পরের ধাপ। আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রকল্প আদৌ পাঠাতে পারেন কিনা এইটাই তো হলো সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমরা 3টা বিল নিয়ে কাজ করছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটা হচ্ছে বেলাই বিল গাজীপুরে। আপনারা যারা বেলাই বিলটা দেখেননি দেখে আসবেন, অপূর্ব সুন্দর একটা বিল।
এখন এইটাকে যদি, কিন্তু এখানে বাস্তবতা কি জানেন, 1 একর জমিও বিল নামে রেকর্ডেড না। আপনাদের পরিচিত একটা বিলের নাম বলেন তো, আরেকটা বিলের নাম বলেন। দেখেন আরিয়াল বিল, আরিয়াল বিলে 1 একর জমি আরিয়াল বিল বা বিল নামে রেকর্ড করা নাই। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আমাদেরকে ম্যাপিংটা করতে হবে। আরিয়াল বিল নিয়ে কিন্তু ম্যাপিং করা হয়ে গেছে এবং একটা প্রকল্প চূড়ান্তও করা হয়ে গেছে। আমরা চলন বিল নিয়ে 4টা মৌজার সব দাগ খতিয়ান মৌজা কালেক্ট করেছি, আরেকটা মৌজার দাগ খতিয়ান কালেক্ট করার প্রক্রিয়া চলছে। এইগুলো করার পরে আমাদেরকে পুরো বিল এলাকাটাকে ম্যাপে প্রদর্শন করতে হবে। সেখানে সব জমি ব্যক্তি জমি, তাতে কোনো বিবাদ নাই। আপনার বাসা যদি ধানমন্ডিতে হয়, আপনি তো রেসিডেন্সিয়াল এরিয়াতে বাণিজ্যিক প্রতিষ্ঠান গার্মেন্টস ফ্যাক্টরি খুলতে পারবেন না। সেরকমভাবে যাদের বাড়ি চলন বিল, যাদের বাড়ি আরিয়াল বিল, যাদের বাড়ি বেলাই বিল, তাদেরকেও সব জমি তাদের থাকবে। তারা এখন যেভাবে ব্যবহার করছে সেভাবেই ব্যবহার করবেন, কিন্তু ভূমির প্রকৃতি তারা পরিবর্তন করতে গেলে সরকারের পূর্বানুমতি লাগবে। এই বিধিবিধানগুলো আমাদেরকে আনতে হবে। এইগুলো পানি আইনে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করছি। চলন বিলে দেখেন, চলন বিলের বাস্তবতাটা আপনারা জানেন যে সেখানে একটা বিশ্ববিদ্যালয় করা নিয়ে তুমুল বিতর্ক চলছে। চলন বিলকে শুধুমাত্র আমাদের জন্য না, এগুলো তো জাতীয় ঐতিহ্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করে যেতে হবে। ফলে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে, স্থানীয় পরিবেশবাদীদের সহায়তা নিয়ে চলন বিল, আরিয়াল বিল, বেলাই বিল, এইগুলোর পুরোটা ম্যাপিংয়ের কাজ চলছে। আপনি বলেন যে ম্যাপিংয়ের কাজ আসলে 6 মাসে শেষ হয়ে যাওয়া সম্ভব, কিন্তু তারপরেও আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখে এই কাজগুলো প্রায় গুছিয়ে নিয়ে চলে এসেছি। চলন বিল নিয়ে কিন্তু প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং সেই প্রকল্পে ভাষা কোনো কথা আমরা রাখতে দেই নাই। সেখানে আমরা বলেছি পানি উন্নয়ন বোর্ডে যে স্থাপনাগুলো চলন বিলে পানি প্রবাহের বাধা সৃষ্টি করতেছে, সেই স্থাপনাগুলোর তালিকা করে আমাকে ডিসেম্বরের মধ্যে দেবে, যাতে আমি থাকতে থাকতে ক্ষতিকর স্থাপনাগুলোর একটা বিকল্প করে দিয়ে যেতে পারি। যেটা বাপার পক্ষ থেকে বলা হলো যে করতোয়াতে দখল উদ্ধার করা যাচ্ছিল না, আমি বগুড়া জেলা প্রশাসককে সম্পূর্ণ কৃতিত্ব দেই, সে সাহস নিয়ে দখল উচ্ছেদ করে দিয়েছে। সেখানে কিন্তু সে ডায়াবেটিক হাসপাতাল যেটা ছিল নদীর উপরে, সেটুকুনকে ভেঙে দিয়েছে। আপনাদেরকে মগরার উদাহরণ দিই। মগরাতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা রেগুলেটরের কারণে মগরার উৎস থেকে বাকি প্রবাহ বিচ্ছিন্ন ছিল। সেই রেগুলেটর আমরা সরিয়ে দিয়ে ওইখানে বেইলি ব্রিজ করে দিয়েছি। এখানে আমাদের সড়ক ও জনপথ অনেক সাহায্য করেছে। ঠিক একই রকম কাজ আমরা বড়ালে করেছি। বড়ালে কিন্তু এখন ফেসবুকে গেলে দেখবেন যে 30-40 বছর যাবৎ যেখানে পানি শুকিয়ে গেছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থাপনার কারণে, সেই স্থাপনা আমরা খুলে দিয়েছি, সেখানে পানি প্রবাহ আবার শুরু হয়েছে। বাকি সুসংবাদগুলো একটু পরে দিচ্ছি। তাহলে হাওর নিয়ে কাজ হলো, আমরা কিছু দৃষ্টান্ত করে যেতে পারবো, সব কাজ আমাদের পক্ষে করে যাওয়া সম্ভব না। এই সুরক্ষা আদেশ দিতেও কিন্তু আমাদের দাগ খতিয়ান মৌজা কালেক্ট করতে হয়েছে, ইন্টার এজেন্সি বসতে হয়েছে। আমরা হাওর, খাল, বিল, নদী এইগুলো নিয়ে কাজ করছি। প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কংক্রিট কাজে নামানোর কাজটা করছি। আমি আপনাদেরকে নদীটা একটু শেষ করে দিই, কয়েকটা নদীর নাম বলে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি আসলে কি করে যেতে চান প্রথম দিকে। তখন তো আর আমি জানি না আমি কতদিন থাকবো, এবং এটা আমি করে যেতে চাই না, এটা আমার একটা স্বপ্ন, আমাদের সকলেরই স্বপ্ন যে আমরা শুরু করি না 64টা জেলায় 64টা নদী দখল দূষণ মুক্ত করার প্রক্রিয়া দিয়ে। তাহলে প্রত্যেকটা জেলা প্রশাসন সম্পৃক্ত হয়ে গেল। একটাই করে যখন সাফল্য চলে আসবে তখন অন্যগুলোতে তারা জেনে যাবে কি করে করতে হয়। সে মোতাবেক 64টা জেলার থেকে আমরা কর্মপরিকল্পনা এনেছি। এখন একজনকে লিখতে দেখলাম যে উনি শুধুমাত্র একটা কর্মপরিকল্পনা আনতে পেরেছেন। যারা সরকারি কাজ করেন তারা জানেন যে একটা কর্মপরিকল্পনা আনা এবং সেইখানে প্রত্যেকটা জেলা প্রশাসক, নদী রক্ষা কমিশন, স্থানীয় পরিবেশবাদী সকলের সাথে মিলে ফিল্ডে যেয়ে ভূমি অফিসের সাথে মিলে ওই কর্মপরিকল্পনা পাঠিয়েছে।
64টা আসেনি, 63টা এসছে। একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা জেলা থেকে আসেনি, বান্দরবন, কারণ জেলা প্রশাসকের বিবেচনায় ওখানে সবকটা নদী আসলে উনি বলছেন দখল এবং দূষণমুক্ত। এই 63টার মধ্যে আমরা ঢাকার নদীগুলো দিয়ে শুরু করি। ঢাকার 5টা নদীকে নিয়ে, এখানে কিন্তু বিআইডব্লিউটিএ ছিল, বিডব্লিউডিবি ছিল, পানি সম্পদ মন্ত্রণালয় ছিল, পরিবেশ ছিল, নদী রক্ষা কমিশন ছিল, স্থানীয় সরকার ছিল। আমরা একটা কর্মপরিকল্পনা করেছি। এই 5টা নদীর মধ্যে 4টা নদী, তুরাগ, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী, এইগুলো নিয়ে আমি যদি নদী ড্রেজিং করে দিয়ে চলে যাই তাহলে কিন্তু হবে না। সিটি কর্পোরেশন যে ময়লা ফেলায় এটা থামাইতে হবে, ইন্ডাস্ট্রিগুলো যে পলিউশন ফেলে ওগুলো থামাতে হবে। সেজন্য আমরা বিশ্ব ব্যাংকের সাথে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় যা পুনরুদ্ধার করা সম্ভব করতেই হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেদিন এক জার্মান লোক এক উপস্থাপন করছে, আমি বললাম যে তোমাদের দেশে কত বছর, নেপালে আপনি যাবেন, ভগবতী নদী, কি নাম, বাগমতী নদী, আমি 6-7 বছর আগে নেপালে গেছি, এত নোংরা, মনে হচ্ছে একটা ড্রেন। এই গত বছর আমি গেছি, এত সুন্দর একটা নদী, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কোন নদী, বলে এটা বাগমতী নদী। মানে 6-7 বছরের নদীটাকে ওরা ফিরিয়ে এনেছে। আমরা যদি কাজটা শুরু করি এবং চলমান রাখি এবং সকল সিওয়েজ কানেকশন আমরা বুড়িগঙ্গায় না ফেলি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন না ফেলি, তাহলে কিন্তু নদীগুলো দূষণমুক্ত হবে। আপনি এখন বুড়িগঙ্গায় যান, 1 ফোঁটা গন্ধ আর আপনার নাকে লাগবে না। তো আমরা বুড়িগঙ্গা নিয়েও কাজ করছি। তাছাড়া কতগুলো নদীর নাম বলি, লবণদহ, হারিধোয়া, শ্যামাসুন্দরী, বাংলাদেশের সবচাইতে দূষিত 3টা নদী। আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা সর্বোচ্চ দিতে পারি 15 কোটি টাকা, আমরা সেই বরাদ্দটুকু দিয়েছি। এই নদীগুলো স্লাজে, ময়লায় ভরে গেছে, অন্তত ড্রেজিংটা করে দিয়ে যাই, কাজটা আমরা শুরু করে দিই। তাছাড়া গতকাল আমরা জানি যে প্রায় চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে লৌহজং নদীর পুনরুদ্ধারের প্রকল্প। আর যেগুলোর তালিকা গেছে প্ল্যানিং কমিশনে, প্রাথমিকভাবে আলাপ আলোচনা চলছে, সেগুলোর নাম বলে দিয়ে যাই। ওই 63টা জেলার মধ্যে একটা হচ্ছে করতোয়া, সুতাং, হালদা, বাকখালী, সালতা, আলাইকুড়ি, খোয়াই, মগরা, বার্নই, কীর্তনখোলা, টঙ্গীখাল। এইগুলো এখন আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনে গেছে, প্রাথমিক মিটিং হয়েছে, আশা করি 1.5-2 মাসের মধ্যে কাজটা আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমরা আশাবাদী যে এই যে নদীগুলোর নাম বললাম, আমার হিসাবে দেখা যাচ্ছে মোট 18টা নদী, এইগুলোর পরিকল্পনা আমরা আশা করছি ডিসেম্বর অনুমোদন পাবো। আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনারা দয়া করে বলবেন যে এটা আমাদের আশাবাদ, বলে দিয়েন না 18টা নদী কাজ শুরু হবে। আমরা আশা করছি আমরা শুরু করতে পারবো। এবার আবার আজকের প্রসঙ্গে ফেরত আসি, সেটা হচ্ছে আর 63টা জেলার 18টা নিয়ে যদি আমরা কাজ করি, বাকি যেগুলো থাকবে পরবর্তী সরকারের হাতে তো কর্মপরিকল্পনার প্রাথমিক খসড়া আছে, সেটা নিয়ে তারা কাজ শুরু করবে। বুড়িগঙ্গা, আপনারা বলেন যে শ্যামপুরে কতদিন যাবৎ ডাইং ফ্যাক্টরিগুলো বুড়িগঙ্গায় বর্জ্য ফেলছে। এর আগে কিন্তু হাইকোর্টের নির্দেশে এই শ্যামপুরের ফ্যাক্টরিগুলো বন্ধ করা হয়েছিল, ওরা আবার চালু করে ফেলে। এই একটা যে টম অ্যান্ড জেরি খেলা, এই টম অ্যান্ড জেরি খেলার থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে বিশ্ব ব্যাংকের ওই প্রকল্প যদি আমাদের অনুমোদিত হয়, তাহলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যেই কাজটা তাকে 4টা ম্যাজিস্ট্রেট নিয়ে করতে হয়, 4টা ম্যাজিস্ট্রেট নিয়ে পলিথিনের বিরুদ্ধে অভিযান করতে হয়, দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান করতে হয়, ইটভাটার বিরুদ্ধে অভিযান করতে হয়, আর নানান রকমের যে সীসা কারখানা সেগুলোর বিরুদ্ধে অভিযান করতে হয়। এখন আমরা তুরাগ নদীতে দেখলাম, এক তুরাগ নদী দূষণ করতেছে 179টা শিল্প প্রতিষ্ঠান, এবং আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের সিওয়েজের পানি যাচ্ছে বুড়িগঙ্গায়। এখন রাজুকের সাথে কথা বললাম, রাজুক এখন বলছে ঢাকা শহরে 5 কাঠার উপর যত বিল্ডিং আছে সেইগুলোতে সেপটিক ট্যাঙ্ক এবং সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান ব্যক্তি পর্যায়ে এটা তারা ম্যান্ডেটরি করে দেবে। এটা কিন্তু শ্রীলঙ্কাতে এই কাজটা বেশ ভালোভাবে এগিয়েছে। তাহলে আর দাসের কান্দি কবে চালু হবে সেজন্য আমাদেরকে বসে থাকতে হবে না। আপনাদেরকে আরেকটা সুখবর দিই, আপনারা সিলেটের সাদা পাথরের যে তাণ্ডবটা হয়েছে, এই তাণ্ডব কিন্তু বহু বছর যাবত,
ফেসবুক পড়ে মনে হইল এই তাণ্ডব 2025 সালে হয়েছে, তা কিন্তু মোটেও না। এই তাণ্ডব শুরু হয়েছে 2006-07 সাল থেকে। আমার করা প্রথম মামলাতে আমি প্রথম রায় পেয়েছি 2006 সালে। এখন দেখেন জনগণের শক্তি কতটা শক্তিশালী। যখন সব মানুষ এটার প্রতিবাদ শুরু করলো, তখন কিন্তু প্রশাসনও বাধ্য হলো এইটাকে থামাতে। এবং দেখেন আমি এবং ফজল ভাই আমরা দুইজন উপদেষ্টা, কারণ পাথর কিন্তু উনার মন্ত্রণালয়ের বিষয়। পাথর কতটুকুন চুরি হলো না হলো ওটা দেখা আমার বিষয় না। তারপরেও আমরা দেখেছি, কারণ সরকারকে আপনি স্প্লিট করবেন না, করা উচিত না। আমরা দুইজন উপদেষ্টা জুন মাসে গেছি। আমি জানি না আর কোনোদিন কোনো উপদেষ্টা পাথর উত্তোলন ঠেকাতে নিজে মাঠে গেছিল কিনা। তারপরে আমাদের গাড়ি আটকে ধরে কি ধরনের আক্রমণ করা হয়েছিল সেটাও আপনারা দেখেছেন, কি ভাষায় গালিগালাজ করা হয়েছিল সেটাও আপনারা দেখেছেন। তারপরে আপনারা যখন সম্মিলিত প্রতিবাদ করলেন, তখন পাথর চুরির যে রাজনৈতিক ঐক্য সেটা ভেঙে পড়তে বাধ্য হলো। এই যে ঐক্যটা ভেঙে পড়লো, এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। এখন আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটের এই পর্যটন প্রিয় 7টি না 6টি এই মুহূর্তে মনে করতে পারছি না পাহাড়ি স্রোতধারা যেগুলো নদী, সেইগুলো রক্ষায় একটা মাস্টার প্ল্যান করছি। এই মাস্টার প্ল্যান কিন্তু একটা প্রকল্প আকারে হবে এবং সেখানে আমাদেরকে সহায়তা করতেছে নেদারল্যান্ডস সরকার। এই গত 2 দিন কিন্তু বাংলাদেশের প্রথিতযশা 3 জন আর্কিটেক্ট সিলেটের সময় কাটিয়েছেন যে কেমন করে ওইটাকে আসলে আপনি একটা পরিবেশ বান্ধব ট্যুরিজমে রূপান্তর করতে পারেন। আমরা আশা করি যে এই পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো ডিসেম্বরের মধ্যে। আমরা চেষ্টা করব জানুয়ারিতে একটু হলেও কাজ শুরু করতে। গ্লসি শাইনি কিছু না, ওই জায়গাগুলো এমনিতেই সুন্দর। আপনি যদি ছেড়ে রাখেন তাহলেই ওরা সুন্দর, আপনি যদি ধ্বংস না করেন তাহলেই ওরা সুন্দর। তো এইটা নিয়ে ভাবলাম যে আপনাদেরকে এই সুসংবাদটা দিই। কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। সেন্ট মার্টিনে যা চলে এটা পর্যটন না। সেন্ট মার্টিনের স্থানীয় মানুষেরা পর্যটন কেন্দ্রিক যে কাজ করে সেগুলো কিন্তু তারা হোটেলের মালিক না, তারা জাহাজের মালিক না। আন্দোলন যাদেরকে করতে দেখেন তাদের বেশিরভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন তো ব্যবসায়ীদের না, সেন্ট মার্টিন আমাদের সবার। সেন্ট মার্টিনকে যদি বাঁচাতে পারি তাহলে পর্যটন চলবে, আর ওদের হাতে যদি তুলে দিই তাহলে ওখানে খালি একটার পর একটা হোটেল উঠবে আর হাজারে হাজারে লাখে লাখে মানুষ গিয়ে ওইটার পরিবেশ ধ্বংস করে ফেলবে। আপনি ব্যাংককে সার্চ দেন, এইরকম একটা ব্যবস্থাতে তারা 3 বছরের জন্য বন্ধ করে দিয়েছে। আপনি মালয়েশিয়াতে যাবেন, মুনির জানবে যে আপনাকে জাহাজে করে নিয়ে যাবে, ওই দ্বীপে নামাবে, 2 ঘন্টা পরে আবার জাহাজে তুলে ফেরত নিয়ে আসবে। সেন্ট মার্টিন নিয়ে এত বিতর্কিত কথাবার্তার তো প্রয়োজন নাই। সেন্ট মার্টিন নাকি বন্ধ, একদম বন্ধ না। যে যেতে চান সে যাবে, আজকেও যেতে চান আজকে যাবেন। কখনোই সেন্ট মার্টিন বন্ধ করা হয়নি। পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, পর্যটন সংখ্যাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা তো একটা গ্লোবাল প্র্যাকটিস, নতুন করে বাংলাদেশে তো এই জিনিস আবিষ্কৃত হয়নি। আর সেন্ট মার্টিনে যে রাত্রি যাপন করাই যাবে না এই সিদ্ধান্ত কিন্তু 2016 সাল থেকে হয়ে আসছে, কেউ বাস্তবায়ন করেনি। আমরা বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি। কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ীর হাতে আমাদের সকলের সেন্ট মার্টিন কি আমরা তুলে দিব? আমরা তাহলে সেন্ট মার্টিনে কি করবো? আমরা কি নিয়ন্ত্রিত পর্যটন করব? এবং সেন্ট মার্টিন সকলের জন্য খোলা, আপনি যখন যেতে চান আপনি তখনই যাবেন, কিন্তু বর্ষাকালে যাওয়ার উপায় নাই, উত্তাল সমুদ্র বলে কেউই যায় না। এই সমস্ত অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য হয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর একবার যে সেন্ট মার্টিন গেছে, বিদেশে কিন্তু এরকম একটা ভিজিটার্স থাকে যে বারবার ওটাকে ডিসকারেজ করা হয়, কিন্তু সেন্ট মার্টিনে লোকে যাক, লোকে দেখুক, লোকে ভালোবাসুক, ফিরে এসে ওটা সুরক্ষার কথা বলুক। সেন্ট মার্টিন থেকে পর্যটনেরা ফিরে সবসময় পর্যটনের বিরুদ্ধে অভিযোগ করে কিনা বলেন? বলে কিনা যে ওইখানে বেসিক কোনো ফ্যাসিলিটি নাই? বলে কিনা যে ওখানে কুকুরের জন্য আমরা হাঁটতে পারি না? বলে কিনা যে ওইখানে খাবার ওভার প্রাইসড? এগুলো তো বলে। যারা পর্যটনের সাথে জড়িত আছেন তারা পর্যটন সেবা কেমন করে দেবেন, প্রকৃতিকে বিধ্বংস না করে সেই চিন্তা করেন। আর পর্যটন নিয়ন্ত্রণ আর পরিবেশ রক্ষার কাজটা সরকার যেভাবে বলছে সেভাবেই করতে হবে, এবং এটাই হচ্ছে সরকারের ম্যান্ডেট। এবার একটু আসি, আজকে যারা পুরস্কার পেয়েছেন, আমার তো মাঝে মধ্যে মনে হয় এই পারে না থেকে ওই পারে থাকলেই ভালো হতো।
তাহলে হয়তো আমরাও ভালো কিছু পেতাম জীবনে। এখন তো সারাক্ষণ বকা খাই, তখন হয়তো একটা পুরস্কার হাতে নিয়েও যাইতে পারতাম। তো আজকে যারা পুরস্কার পেয়েছেন তারা অনেক দিনের সহযোদ্ধা। তাদের সম্পর্কে একটু বলি। মনজুরুল কিবরিয়া ভাই আমাদেরকে দেখিয়েছেন যে একটা বিষয়ে ফোকাস রেখে কাজ করলে আসলে কাজটা সুন্দরভাবে করা যায়। জাহিদ কিন্তু এই যে পাথর উত্তোলনের রাজনৈতিক যে ঐক্য, এটা একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে সকলকে। এর উপরে যে আর বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলতে পারে নাই। পাথর উত্তোলনে যেমন রাজনৈতিক ঐক্য, পাথর রক্ষায়, ওই এলাকাগুলোর জাফলং রক্ষায়, লোভাছড়া রক্ষায়, বিছানাকান্দি রক্ষায়, রাঙ্গাপানি রক্ষায় যদি আমাদের সেরকম জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমাদেরকে আর এত কথা বলতে হতো না। আর বাপার কথা বলি, দেখেন আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমাদেরকে সকল সময় স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাকেও মাঝে মধ্যে শুনতে হয় সব মন্ত্রণালয় উঠিয়ে দেখ, খালি পরিবেশ মন্ত্রণালয় থাকুক। তো তখন আমিও বলি যে সব মন্ত্রণালয় উঠিয়ে দেখ, খালি আপনার মন্ত্রণালয় থাকুক। এটা তো হয় না। আপনি চুনতি বনটার আমরা কি অবস্থা করলাম? কেন আমার চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেনে যেতে হবে? সারা জীবন আমরা যাইনি ট্রেন ছাড়া, গেছি তো। এর জন্য দেখেন আজকে হাতি মানুষ মারতেছে, মানুষ হাতি মারতেছে। এটা তো কোনো সহজ সমাধান আমার কাছে নেই। তার হাতির আবাসস্থল আমি কোথা থেকে বানিয়ে দিব? আমার তো সব বন বেদখল হয়ে গেছে বা ভিন্ন কাজে ব্যবহার হয়ে গেছে। ফলে আমাদেরকে, মানুষ তো আমরা আশরাফুল মখলুকাত, আমরা এই জন্য যে আমরা অন্যের দরদটা বুঝবো, অন্যের প্রয়োজনটা বুঝবো। এখন এই যে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। হাতিকে তো একটা করিডোর দিতে হবে, তার খাবার জন্য একটা বন দিতে হবে আমাকে। আমার তো নেই সেগুলো। এমনভাবে খণ্ডিত হয়ে গেছে যে হাতি কয়দিন আগে আপনারা দেখেছেন ট্রেনের গায়ে ধাক্কা মারছে। হাতির তো দোষ না, ও ট্রেন চড়তে আসে নাই। আপনি ওর বাসায় গিয়ে ট্রেন চড়ে বনে যাইতে গেছেন। হাতি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার অফ ট্রেন কমিউনিকেশন। সে তার আবাসস্থলে হাঁটছে। এখন এইগুলো করতে আমাদের দেখা যাচ্ছে যে এক কাজ করতে গিয়ে আমরা 10 দিকে বিপদ আনি। এইগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এখানে মাঝে মধ্যে আমি দেখি যে বাবার সাথে আসলে অনেক দিন যাবৎ কাজ করি। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম তারা আইনি কাজ করে, কিন্তু পরিবেশ এমন একটা বিষয় যেটা সাদা পাথরের উদাহরণ দিলাম। জনমত যখন গড়ে ওঠে, জনগণের ঐক্য যখন গড়ে উঠবে পরিবেশ আন্দোলনে, তখনই এটা সফল হবে। এবং এটা কিন্তু কাজটা বাপা করে যাচ্ছে। যে কোনো পরিবেশ ইস্যুতে তারা সাধারণ মানুষের সাথে মিশছে। আমি জানি যে চলন বিল রক্ষায় আমাদের বাপারই একজন মিজান ভাই বাংলাদেশে সবচাইতে বড় মানববন্ধন করেছিলেন। কত কিলোমিটার? 220 কিলোমিটার মানববন্ধন করেছিলেন চলন বিল রক্ষা। এটা ভাবা যায়? তো এই যে জনসংযোগটা গড়ে তোলা, পরিবেশকে জনমানুষের একটা, তাদের সকলকে অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে আজকাল একটু দুশ্চিন্তা হয় এটা দেখে। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন, তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে আপনি মুনির কতটুকুন করলো আর আলমগীর কতটুকুন করলো এই সমালোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে, সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন আর যখনই দেখাবার চেষ্টা করবেন যে পরিবেশবাদী হিসেবে আপনিই সবচেয়ে ভালো আর অন্যরা খারাপ, এইটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে, যখন আমি বড় এইটা প্রমাণ করার একটা টেন্ডেন্সি উঠে যাবে। এইটা প্রমাণ যদি আমরা করতে যাই, আমরা আর পরিবেশ আন্দোলন করতে পারবো না। পরিবেশটা হচ্ছে এটা একটা নিঃস্বার্থ বিষয়। আগের আমাদের যিনি দেশ থেকে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তিনি বলতেন যখন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করতাম যে এরা মানুষের জন্য কাঁদে না, এরা বাঘের জন্য কাঁদে। বাঘের জন্য যারা কাঁদে সেই কান্নাটাই হচ্ছে নিঃস্বার্থ। মানুষের জন্য কাঁদতে গেলে তো আপনার স্বার্থ থাকবে, কোনো না কোনো স্বার্থেই আপনি কাঁদবেন। ফলে পরিবেশ বিষয়টা হচ্ছে একটা নিঃস্বার্থ বিষয়। আপনি নিঃস্বার্থভাবে এই কাজটা করে যাবেন। সেখানে আমরা যেন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে না পড়ি। দেশের কয়টা মানুষ স্রোতের বিরুদ্ধে লড়াই করছে আপনি বলেন তো? এই কয়টা মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না? এটা ঐক্যবদ্ধ না থাকবার কোনো কারণ নেই। ফলে আপনাদের সফলতায় যেমন আমরা গর্বিত, আপনারা যারা এখনো মাঠ পর্যায়ে আছেন এবং আগামীতে আমি আপনাদেরকে আবারও জয়েন করব, আমরা যেন পরিবেশ আন্দোলনের ঐক্যটা বজিয়ে রাখতে পারি।
এখানে ব্যক্তি কোনো স্বার্থ, ব্যক্তি কোনো চিন্তা, মনস্তাত্ত্বিক কোনো দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। এবং এই ঐক্যটাকে যখন আমরা নিয়ে যাব, মানে পরিবেশবাদী ব্র্যাকেটে অমুক, পরিবেশবাদী ব্র্যাকেটে অমুক, এইরকম যেন গ্রুপিং আমাদের মধ্যে না হয়। বিকজ আমরা সেলফ ইন্টারেস্টের উপরে উঠে ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করব। এই যে যদি সত্যি সিলেটের নদীগুলোকে আমরা পাথর উত্তোলনের হাত থেকে বাঁচিয়ে দিতে পারি, এই নদী বাসায় নিয়ে যাওয়ার আমাদের কোনো সিস্টেম আছে? আমরা ওই নদী থেকে মাছ ঢাকায় বসে খাবো? তা তো না। ওই নদীগুলো তো থাকবে দেশের জন্যই। দেশের জন্যই যখন থাকবে, আপনার কর্মপন্থা আমার কর্মপন্থা ভিন্ন হতেই পারে, যার যার কর্মপন্থায় সকলে কাজ করি, কিন্তু পরিবেশ রক্ষাটাই যেন আমাদের এক এবং অভিন্ন উদ্দেশ্য হয়। আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, যারা পুরস্কার দেওয়ার মতন মহতী উদ্যোগ নিয়েছেন এবং এই রকম উদ্যোগের মাধ্যমে ইতিবাচকতাকে প্রসারিত করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ।